কাশেম, দেরি করিস না, ব্যাগটা শক্ত করে ধর। বাইরের যা অবস্থা, কেউ এই রাতে ঘর থেকে বের হবে না। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। এই ব্যাগটা দোকানের পেছনের গুদামে ওই পুরনো সিমেন্টের বস্তাগুলোর নিচে এমনভাবে লুকিয়ে রাখ যেন ওপর থেকে কিছু বোঝা না যায়। এখন এটা বাড়িতে নেওয়া মানেই মহা বিপদ, কারণ অফিসে অডিট চলছে আর আমার বাড়ির আশেপাশে সিআইডি নজর রাখছে। কিন্তু স্যার, বুকটা কেমন জানি দুরু দুরু করছে। কাজটা কি ঠিক হচ্ছে? পুলিশ যদি কোনোভাবে খবর পেয়ে যায় যে আমরা বড়দার দোকানে মাল সরিয়েছি, তবে তো আপনার সাথে আমারও জেল হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, আকাশ ভাই যদি সকালে দোকান খুলতে এসে কোনোভাবে এটা দেখে ফেলে, তখন তাকে আমরা কি জবাব দেব? তুই চিরকালই ভীতু রয়ে গেলি কাশেম। বড় বড় কাজ করতে হলে কলিজা বড় করতে হয়। বড়দা এখন অঘরে ঘুমাচ্ছে। কাল সকালে দোকান খোলার আগে আমরা এসে ব্যাগটা সরিয়ে নিয়ে যাব, ও টিরও পাবে না। তুই কি চাস না এই ভাঙা সাইকেল ছিঁড়ে দামি বাইক নিয়ে ঘুরতে? তাহলে চুপচাপ কাজটা কর। বাইকের শক্ত আছে স্যার, কিন্তু জেলের ভাত খাওয়ার শক্ত আর নেই। অফিসের বড় সাহেব কাল যেভাবে আপনার দিকে তাকাচ্ছিলেন, আমার মনে হয় উনি কিছু একটা আঁচ করতে পেরেছেন। যদি কাল সকালেই পুলিশ নিয়ে বড়দার দোকানে হানা দেয়, তখন আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করব কিভাবে? আরে গাধা, বড় সাহেব শুধু সন্দেহ করতে পারেন, কিন্তু প্রমাণ পাবেন কোথায়? সব প্রমাণ তো এখন এই ব্যাগের ভেতর বন্দী হয়ে গুদামের সিমেন্টের নিচে চাপা পড়ে থাকবে। কালকের দিনটা শুধু পার করতে পারলেই কেল্লা ফতে। তখন দেখবি এই বড় সাহেবই আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। স্যার, সিমেন্টের বস্তাগুলো তো অনেক ভারী। একা সরাতে গিয়ে যদি শব্দ হয়, তবে আশেপাশের মানুষ জেগে যেতে পারে। আর ব্যাগটা যদি কোনোভাবে ইঁদুরে কাটে বা ড্যাম্পে ভিজে যায়, তবে তো সব পরিশ্রমই মাটি হয়ে যাবে। আমার কেন জানি বারবার মনে হচ্ছে আমরা বড় একটা ভুল করছি। ভুল আমরা করছি না কাশিম, ভুল করছে ওই অফিসের লোকগুলো, যারা ভাবছে আমি কিছুই জানি না। ইঁদুরে কাটলে কাটবে। কিরে বিপ্লব, এই মাঝরাতে ঘোর বৃষ্টি মাথায় নিয়ে দোকানের শাটার অর্ধেক খোলা রেখে ভেতরে তুই আর কাসেম কি করছিস? তোদের হাতে ওই কালো ব্যাগটা কিসের? আর কাসেম ওভাবে চোরের মতো গুদামের কোনায় দাঁড়িয়ে আছে কেন? আরে বড়দা, তুমি এই বৃষ্টিতে দোকানে কেন আসতে গেলে? না মানে, অফিসের একটা খুব জরুরি ফাইল ভুল করে কাসেম এখানে ফেলে গিয়েছিল, তাই বাধ্য হয়ে এই ঝড়ের মধ্যেই ছুটে আসতে হলো। ফাইল নেওয়ার জন্য ব্যাগ লাগে নাকি? আর তুই তো ভালো করেই জানিস সেই হার্ডওয়্যারের দোকানে অফিসের কোনো কাগজ রাখার কথা না। ব্যাগটা তো বেশ ভারী মনে হচ্ছে। ব্যাগটা এদিকে নিয়ে আয় তো, দেখি কি আছে ভেতরে। না না বড়দা, ওটা ধরার দরকার নেই। ওতে আমার অফিসের পার্সোনাল কিছু কাগজপত্র আর ল্যাপটপ আছে। কাসেম তো একটু বোকা টাইপের লোক, তাই ফাইল খুঁজতে গিয়ে সব এলোমেলো করে ফেলেছিল। ফাইল পেয়ে গেছি, এখন চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি। তোর গলার স্বর কেন কাঁপছে বিপ্লব? তুই যখনই মিথ্যা বলিস, তখনই আমার চোখের দিকে তাকাতে পারিস না। তোদের চালচলন আমার একদম ভালো ঠেকছে না। তুমি সবসময় আমাকে ছোট ভাবো বড়দা, তাই অকারণে সন্দেহ করো। আমি এখন অফিসের অফিসার। আমি কি আর আগের মতো সেই বখাটে ছেলেটা আছি যে আজে বাজে কাজ করব? ল্যাপটপ ব্যাগ দেখে তোমার চুরির মাল মনে হচ্ছে? তুমি নিজের ভাইকেও বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস তো করতে চাই রে ভাই, কিন্তু তোর আর ওই কাসেমের শরীরের ভাষা যে অন্য কথা বলছে। কাসেমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে কেন এই ঠান্ডার মধ্যে? আর ফাইল নিতে এলে গুদামের সিমেন্টের বস্তাগুলো ওভাবে সরানো কেন? সত্যি করে বল, তুই কোনো ঝামেলায় জড়িয়েছিস কিনা? উফ বড়দা, সিমেন্টের বস্তার উপর ফাইলটা রাখা ছিল বলেই ওগুলো একটু সরাতে হয়েছে। তুমি কি সারা রাত এখানেই দাঁড়িয়ে জেরা করবে নাকি আমাদের সাথে বাড়ি যাবে? মা বাড়িতে চিন্তা করছে। মা চিন্তা করছে সেটা তুই এখন বুঝলি? মা যখন আসতে নিষেধ করেছিল তখন তো ঠিকই বৃষ্টির মধ্যে বের হয়ে এসেছিস। শোন বিপ্লব, আমি দোকানটা এখন ভালো করে চেক করব। সকাল সকাল রান্নাঘরে ঢোকাই দেয়, গন্ধে একদম পেট গুলিয়ে আসছে। দিদি, আপনি প্রতিদিন এইসব জঘন্য জিনিস কি করে রান্না করেন? কচু শাক, ডাটা চচ্চড়ি, মানুষের কি এইসব খেয়ে দিন চলে? আমার বাবার বাড়িতে তো বড় মাছের পেটি ছাড়া কেউ ভাত খেতই না। এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা যে কত বড় রাজভোগ, সেটা তুই বুঝবি না। বাঙাল বাড়ির রান্নার আলাদা একটা ঐতিহ্য আছে। আর আকাশ তো তোর বরের মতো বড় অফিসার নয়। ঐতিহ্য দিয়ে কি আর পেট ভরে দিদি? এসব তো গরিব মানুষের খাবার। আমার কথা চিন্তা না করেন, অন্তত নিজের গায়ের চামড়াটার দিকে তো তাকান। এসব ছাইপাশ খেয়ে শরীরে আর কিছু বাকি আছে? এই বাঙাল বাড়িতে বিয়ে হওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বিয়েটা ভুলের কিনা সেটা পরের কথা, কিন্তু অন্যকে অপমান করাটা বড় পাপড়ি না। এই কচু শাকের স্বাদ একবার মুখে দিয়ে দেখতিস যদি, তবে বুঝতিস কেন বাঙাল রায়ের পাগল।
আমার রুচি অতটা সস্তা হয়ে যায়নি। এসব তো বাড়ির পেছনে অযত্নে বড় হওয়া জিনিস, যা কেউ ফ্রিতে দিলেও নেয় না, আর আপনারা সেটা অমৃতের মতো খাচ্ছেন। তোর বর অনেক টাকা কামায় জানি, কিন্তু সেই টাকার উৎস কি সেটা কি কখনো ভেবে দেখেছিস? আকাশ অল্প কামায় ঠিকই, কিন্তু আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারি। শান্তির কথা বলে নিজের অভাব ঢাকার চেষ্টা করবেন না দিদি। ওসব বড় বড় কথা যাদের টাকা নেই তারাই বলে। টাকার উৎস নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। আমার বর মেধাবী বলেই সে বড় চাকরি করে। আপনাদের মতো দিনরাত দোকানের শাটার টেনে আর ডাল ভাত খেয়ে জীবন কাটানোর কোনো ইচ্ছে নেই আমাদের। অহংকার ভালো জিনিস নয় ছোট বউ, সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ যাকে তুচ্ছ করছিস, কাল হয়তো তার কাছেই হাত পাততে হতে পারে। আমার মানসিকতা নিয়ে আপনাকে জ্ঞান দিতে হবে না। আপনি বরং ওই হাঁড়ির ঢাকনাটা বন্ধ করুন, গন্ধে আমার মাথা ধরছে। আমি তো ভাবছি খুব তাড়াতাড়ি বিপ্লবকে নিয়ে শহরে আলাদা বাসা নেব। এই অজপাড়া গাঁয়ে আপনাদের সাথে থাকা আমার পক্ষে অসম্ভব। বৃষ্টি, এ আমি কাকে দেখছি? গত 2 বছর একটা দিন নেই যে তোর কথা ভেবে আমরা চোখের জল ফেলিনি। তুই কোথায় গিয়েছিলি? কেন আমাদের একটা খবর পর্যন্ত দিলি না? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বোন ফিরে এসেছে। বড়দা, আজ কোনো কৈফিয়ত দিও না, সব কথা বলার সময় আসবে। আমি জানতাম তোমরা আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু জীবন আমাকে এমন এক পথে নিয়ে গিয়েছিল যেখানে পিছু ফেরার কোনো উপায় ছিল না। আগে আমাকে একটু জল দাও বড়বৌদি, 2 দিন ধরে ঠিকমতো খাওয়ার সুযোগ পাইনি, পেটে যেন আগুন জ্বলছে। কি বলছিস এসব? কোনো খবর নেই, হুট করে এসে হাজির হলি আর আজগুবি সব কথা বলছিস। তুই কি কোনো সাধু সন্ন্যাসীর আশ্রমে গিয়েছিলি, নাকি অন্য কোনো চক্করে পড়েছিলি? আরে বাবা, ফিরে এসেছে এটাই অনেক। এখন ঠাকুরঘরের মতো অত কথা না বাড়ালেও চলে। তবে 2 বছর পর ফিরলে মানুষ তো কত কিছু নিয়ে আসে, আর তুমি তো খালি হাতেই ফিরলে মনে হচ্ছে। এই ভাঙা সংসারে এমনিতে টানাপড়নে, তার ওপর নতুন অতিথি বাড়লে তো সুমনা দিদির কপালে চিন্তার ভাঁজ পড়বে। বিপ্লব, ছোট বোনটা মাত্র ফিরে এলো আর তুই এসেই ওকে জেরা শুরু করলি। ও আগে শান্ত হোক, খেয়ে দে বিশ্রাম নিক, তারপর আমরা সব শুনব। বৃষ্টি, তুই কারোর কথা কান দিস না বোন। বর্দা, তোমার এই সরলতাই তোমাকে আজ এই অবস্থায় রেখেছে। তুমি এখনও বাইরের দুনিয়াটা চিনলে না। যে মেজদাকে তুমি এত বিশ্বাস করো, সেই মেজদার ভেতরে যে কত রহস্য জমে আছে সেটা কি কখনো জানতে চেয়েছ? আমি 2 বছর অনেক কিছুই দেখেছি বর্দা, আর সেগুলো প্রমাণ করার জন্যই আজ আমার ফিরে আসা। রিনা, আমার কেন জানি মনে হচ্ছে বড় বিপদ সামনে আসছে। বৃষ্টি যেভাবে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছিল, তাতে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। ও ফিরে এসে পাপীদের বিচার করার কথা কেন বলল? ও কি আমাদের ওই কালো ব্যাগটার ব্যাপারে কিছু জেনে ফেলল নাকি? উফ, তুমি না একটা আস্ত ভীতু। সামান্য একটা মেয়ের কথা এভাবে ভেঙে পড়লে চলে? বৃষ্টি কোনো জাদুকর নয় যে হুট করে এসে তোমার সব গোপন কথা জেনে যাবে। তুমি তো শুধু তাকাই চেনো রিনা, কিন্তু একবারও ভাবছ না যদি পুলিশ আমাদের পিছু নেয় তবে কি হবে? আজ রাতে বৃষ্টির চাহনি একদম স্বাভাবিক ছিল না। ও যেন সব জানে এমন একটা ভাব করছিল। আর কাশেম বেটা তো ভয়ে আমার ফোনই ধরছে না। কাসেম ফোন না ধরলে তাকে ধরো, কিন্তু বৃষ্টির ভয়ে হাত পা গুটিয়ে বসে থেকো না। টাকাগুলো যদি একবার হাতছাড়া হয়, তবে আমার ওই বড় অফিসারগিরি আর আমার এই সোনার গয়না সব এক নিমেষে শেষ হয়ে যাবে। বৃষ্টি যদি সত্যি কোনো গোয়েন্দা বা পুলিশের সাথে হাত মিলিয়ে থাকে, তবে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। আমার মনে হচ্ছে আজ রাতেই বড়দার দোকান থেকে ব্যাগটা সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে হবে। পাগল হয়েছ? এই মাঝরাতে আবার বড়দার দোকানে গেলে সবাই সন্দেহ করবে। বৃষ্টি হয়তো এখন ওখানেই উত পেতে আছে। তুমি কাল সকালে স্বাভাবিকভাবে অফিসে যাওয়ার নাম করে বেরোবে, তারপর ব্যাগটা নিয়ে একবারে শহরের দিকে রওনা দেবে। কিন্তু বড়দা যদি টের পেয়ে যায়, তবে ও নিজেই আমাকে পুলিশের হাতে তুলে দেবে। আর বৃষ্টির ওই পাপীদের বিচার করার কথা শুনে আমার বারবার মনে হচ্ছে ও আমাদের 2 নাম্বার কামাইয়ের খবর জেনেই বাড়িতে ঢুকেছে। বৃষ্টি যদি কিছু করেও থাকে, তবে আমরা বলবো ও মিথ্যে বলছে। ওর কাছে কি কোনো প্রমাণ আছে? নেই। আর এই বাড়িতে তোমার মায়ের আদর তো তুমিই বেশি পাও। মাকে বলে বৃষ্টিকে আবার বাড়ি থেকে বের করে দেব। তুমি যতটা সহজে বলছো রিনা, কাজটা ততটা সহজ নয়। বৃষ্টি আর আগের মতো নেই, ওর কথা বলার ধরন একদম বদলে গেছে। অবাক হচ্ছ মেজদা? ভাবছ যে বোনটা 2 বছর আগে অভিমানে ঘর ছেড়েছিল, সে আজ পুলিশের পোশাকে তোমার সামনে যমদূত হয়ে দাঁড়ালো কি করে? এই 2 বছর আমি দিনরাত এক করে নিজেকে তৈরি করেছি এই দিনটার জন্যই। তুমি ভেবেছিলে বড়দার সততার সুযোগ নিয়ে নিজের পাপের আড়ালে নিজের পাপ লুকিয়ে ফেলবে, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে আইন অন্ধ হলেও তার হাত অনেক লম্বা। বৃষ্টি, তুই কি পাগল হয়ে গেছিস?
আমি তোর নিজের ভাই, একই মায়ের পেটে ভাই আমরা। সামান্য কিছু টাকার জন্য তুই আমার কপালে চোরের তকমা এঁকে দিবি? এই ইউনিফর্মটা খোলার পর তুই যখন বাড়ি যাবি তখন মা আর বড়দাকে কি মুখ দেখাবি? তুই কি চাস আমাদের পরিবারটা সমাজের কাছে ছোট হোক? পরিবারকে ছোট তো তুমি করেছ মেজদা, যেদিন ওই ব্যাগের ভেতর মানুষের হকের টাকা চোরদের মতো লুকিয়েছ। আমি বাড়ি ফিরব সগৌরবে, কারণ আমি অপরাধীকে ধরিয়ে দিয়েছি। মা কষ্ট পাবে জানি, কিন্তু তোমার মতো একজন চোর ছেলের পরিচয় নিয়ে সমাজে মুখ লুকানোর চেয়ে একজন সাহসী মেয়ের মা পরিচয় দিতে তিনি বেশি গর্ববোধ করবেন। একবার সুযোগ দে বোন, আমি কথা দিচ্ছি টাকাগুলো আমি কাল সকালেই যথাস্থানে ফেরত দিয়ে দেব। কাসেম আমাকে ফুসলিয়ে এই পথে এনেছে, আমার কোনো দোষ নেই। তুই তো ছোটবেলায় আমার কাছে কত আবদার করতিস, আজ কি মেজদাকে একটা সুযোগও দিবি না? এই হাতকড়িটা সরা, আমি হাত জোড় করছি তোর কাছে। সুযোগ তোমাকে জীবন অনেকবার দিয়েছিল মেজদা, কিন্তু তুমি প্রতিবারই সেটাকে টাকার নেশায় নষ্ট করেছ। বড়দা যখন ডাল ভাত খেয়ে হাসিমুখে দিন কাটাত, তখন তুমি বড় অফিসার হয়েও আড়ালে দুর্নীতির পাহাড় গড়েছ। কাসেমকে দোষ দিয়ে লাভ নেই, লোভটা তোমার নিজের ছিল। আজ বড়দার এই পবিত্র দোকানে দাঁড়িয়ে তোমার এই নাটক মানায় না। তুই কি একবারও ভাবছিস না রিনার কথা? আমি জেলে গেলে ওর কি হবে? ও তো রাজরানী হয়ে থাকার স্বপ্ন দেখেছিল, এখন কি ও মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে? বৃষ্টির মতো বোন থাকতে আমার স্ত্রী পথের ভিখারি হবে, এটা কি তুই মেনে নিতে পারবি? বৃষ্টি, তুই যখন পুলিশের ইউনিফর্ম পরে আমার সামনে এসে দাঁড়ালি তখন বুকটা গর্বে 10 হাত হয়ে গিয়েছিল রে বোন। কিন্তু পরক্ষণেই যখন দেখলাম তুই তোর নিজের মেজদার হাতে হাত করা পড়াচ্ছিস, তখন বড় ভাই হিসেবে কলিজাটা ফেটে যাচ্ছিল। তুই কি একবারও ভাবলি না যে মা এই খবর শুনলে কিভাবে নিজেকে সামলাবে? আমাদের সাজানো সংসারটা কি এভাবে ভেঙে যাওয়াই পাওনা ছিল? বড়দা, তুমি আমাকে মাফ করে দিও, কিন্তু বিশ্বাস করো আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আমি গত 2 বছর ধরে তিল তিল করে নিজেকে তৈরি করেছি শুধু এই দিনটার জন্য, যাতে আমাদের পরিবারের গায়ে কোনো কলঙ্ক না লাগে। মেজদা যদি আজ ধরা না পড়ত, তবে কাল সে আরও বড় কোনো অপরাধ করে ফেলত। তখন হয়তো আইনের হাত থেকে বাঁচানোর মতো কেউ থাকত না, আর তার পাপের শাস্তি তোমাকেও পেতে হতো। আমি জানি তুই ঠিক কাজটাই করেছিস, কিন্তু রক্তের টান যে বড় বিষম রে। ছোটবেলায় তোরা যখন মারামারি করতিস আমি তোদের দুজনকেই আগলে রাখতাম। আজ মেজদাকে যখন জেলখানায় রেখে আসলাম তখন বারবার ওর ছোটবেলার হাসি মুখটা মনে পড়ছিল। ও তো লোভী ছিল না কোনোদিন। ওই অফিসের বড় পদ আর রিনার বিলাসী জীবনই ওকে শেষ করে দিল। তুই কি পারবি না ওর শাস্তিটা একটু কমিয়ে দিতে? বড়দা, তুমি এখনও সেই আগের মতোই সরল রয়ে গেলে, সবার মাঝেই শুধু ভালোটা খোঁজো। কিন্তু মেজবা যে কাজটা করেছে সেটা শুধু লোভ নয়, সেটা একটা বিশাল বিশ্বাসভঙ্গ, অফিসের সাথে এবং তোমার সাথেও। তোমার এই পবিত্র দোকানেও চুরির টাকা লুকিয়েছিল। একবার ভাবো তো, পুলিশ যদি আমার আগে এখানে আসত, তবে আজ মেজদার জায়গায় তোমাকে জেল খাটতে হতো। আমি থাকতে আমার নিরপরাধ বড়দার গায়ে কাউকে আঁচড় কাটতে দেব না। তুই ঠিকই বলেছিস বোন, আমি হয়তো আবেগের বশে ভুল ভাবছিলাম। তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। তুই পুলিশের চাকরিটা পেয়েছিলি বলেই আজ বাড়ির সম্মান অন্তত বাইরের লোকের কাছে ধুলোয় মিশল না। এখন থেকে তুই এই বাড়ির অভিভাবক, আমি শুধু দোকান সামলাব। কিন্তু মেজদার ওই ছোট্ট মেয়েটা খুকু, ও যখন বাবার কথা জিজ্ঞেস করবে তখন আমরা ওকে কি উত্তর দেব রে? খুকুকে আমরা বলবো তার বাবা অনেক দূরে গেছে ভুল সংশোধন করতে। বড়দা, মেজদার জেল হওয়াটা ওর জন্য এক ধরনের আশীর্বাদ। ওখান থেকে যখন ও ফিরবে তখন ও হবে একজন সৎ মানুষ। আর খুকুর দায়িত্ব আমার। যতদিন আছি ওর কোনো অভাব আমি হতে দেব না। তুমি শুধু ভেঙে পড়ো না বড়দা। তুমি ভেঙে পড়লে বড় বৌদি আর মা একদম দিশেহারা হয়ে যাবে। এই কঠিন সময় তোমাকে শক্ত থাকতে হবে। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আর সেই ছোট বৃষ্টি নেই, তুই অনেক বড় হয়ে গেছিস। তোর বড়দা হয়েও আজ আমার তোর কাছে অনেক কিছু শেখার আছে। তুই যেভাবে ন্যায়ের জন্য নিজের ভাইকে ছাড় দিলি না, এমন আদর্শ কয়জনের থাকে? আমি তো ভাবছি তুই যখন আবার ডিউটিতে যাবে তখন আমার দোকানটার দিকে একবার তাকিয়ে দেখিস। তোর বড়দা যেন সারা জীবন এই সততার উপরই টিকে থাকতে পারে। বড়দা, তুমি তো আমার আদর্শ ছিলে সবসময়। আমি যখনই কোনো বিপদে পড়েছি তোমার ওই শান্ত হাসি মুখটা মনে করেছি। আমি জানি তুমি কখনো অসৎ পথ ধরবে না, তাই তো মেজদার পাপ সরাতে আমাকে এত কঠোর হতে হয়েছে। তুমি শুধু আশীর্বাদ করো যেন ইউনিফর্মের মর্যাদা আমি শেষ দিন পর্যন্ত রাখতে পারি। এই সমাজ আমাদের মতো পরিবারকে নিয়ে হাসাহাসি করার সুযোগ পাবে না যদি আমরা নিজেরাই নিজেদের ভুল শুধরে নিই। আশীর্বাদ তো সবসময় আছে রে বোন। তুই যখন ফিরে এলি তখন মনে হচ্ছিল আমার হারানো কলিজাটা ফিরে পেলাম।
আজ থেকে তুই শুধু আমার বোন না, তুই আমার গর্ব। বিপ্লব যখন জেল থেকে ফিরবে ও নিজেই তোর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে। আমি জানি তুই যে ওর জীবনটা এভাবে বাঁচিয়ে দিলি সেটাও একদিন না একদিন ঠিকই বুঝবে। আয় বোন, অনেক কথা হলো। আজ রাতে আমরা দুই ভাই বোন মিলে অনেকক্ষণ গল্প করব। হ্যাঁ বড়দা, আজ আর কোনো পুলিশের দায়িত্ব নয়। আজ আমি শুধু তোমার সেই ছোট বোন। তুমি ছোটবেলায় যেমন আমায় রূপকথার গল্প শোনাতে, আজ আবার একটা গল্প শোনাবে।